প্রিয় শিক্ষার্থীরা, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত বিবিএ অনার্স প্রথম বর্ষের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল ব্যাংকিং বিভাগের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি জুয়েল কুমার সাহা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আমি তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সটি নিয়ে থাকি, সেটা তোমরা জানো। আজও আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা আর্থিক বিবরণী বিশ্লেষণ। গত ক্লাসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের দুটি কৌশল নিয়ে আলোচনা করেছিলাম। একটি ছিল হরিজন্টাল অ্যানালাইসিস, আরেকটি ছিল ভার্টিক্যাল অ্যানালাইসিস। আজও আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের আরো একটি কৌশল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ। প্রথমে আমরা দেখে নেব রেশিও বা অনুপাত কি। পরস্পর সম্পর্কযুক্ত দুটি প্রাসঙ্গিক বিষয়ের সংখ্যাগত প্রকাশকে অনুপাত বলে। এটি একটি গাণিতিক প্রক্রিয়া, অর্থাৎ একটি সংখ্যা অপর একটি সংখ্যার কত গুণ বা অংশ তা এই অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন কোনো শ্রেণীকক্ষে ছাত্র শিক্ষক অনুপাত 25:1, অর্থাৎ প্রতি 25 জন ছাত্রের জন্য একজন শিক্ষক রয়েছে। এখানে ছাত্র শিক্ষকের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ককে 25:1 দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি ছাত্র শিক্ষকের এই গাণিতিক সম্পর্ককেই অনুপাত বলে। সুতরাং অনুপাত হচ্ছে দুই বা ততোধিক প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নেব রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ কি। সাধারণত অনুপাতের সাহায্যে পরস্পর সম্পর্কযুক্ত কোনো প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় ও ব্যাখ্যা বিশ্লেষণ করাকে অনুপাত বিশ্লেষণ বলে। ব্যাপক অর্থে কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে প্রদর্শিত তথ্যগুলোর পারস্পরিক সম্পর্কের সংখ্যাত্মক বিশ্লেষণের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা, সার্বিক আর্থিক অবস্থা, তারল্য ক্ষমতা, ব্যবস্থাপনা দক্ষতা, সম্পদ অর্জন ক্ষমতা, ঋণ পরিশোধ ক্ষমতা ও মূলধন কাঠামো যাচাই করাকে অনুপাত বিশ্লেষণ বলে। এখন আমরা দেখে নেব টাইপস অফ রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণের ধরন। বিভিন্ন ধরনের অনুপাত বিশ্লেষণ রয়েছে। প্রথমটি হচ্ছে লিকুইডিটি রেশিও, দ্বিতীয়টা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও, তৃতীয়টা হচ্ছে সলভেন্সি রেশিও, আর চতুর্থটা হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও। এই চার ধরনের রেশিও থেকে আজ আমরা লিকুইডিটি রেশিও নিয়ে আলোচনা করব এবং একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই দেখে নেব লিকুইডিটি রেশিওস বা তারল্য অনুপাত। এখানে তারল্য বলতে কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ তারল্য অনুপাত কোনো প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্যকে নির্দেশ করে, যার দ্বারা উক্ত প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা হয়। এখন আমরা তারল্য অনুপাত সমূহ দেখে নেব। প্রথম অনুপাতটি হচ্ছে কারেন্ট রেশিও বা চলতি অনুপাত, যার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ চলতি সম্পদ বা চলতি দায়। এখানে চলতি সম্পদ বলতে বোঝায় যে সকল সম্পত্তি সাধারণত 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায়। আমি আবারও বলছি, চলতি সম্পদ বলতে বোঝায় যে সকল সম্পত্তি 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায়। অন্যদিকে কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায় বলতে বোঝায় যে সকল দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। আমি আবারও বলছি, কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায় বলতে বোঝায় যে সকল দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। এখন আমরা দেখে নেব কারেন্ট অ্যাসেটস কোনগুলো। প্রথমে ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ হাতে নগদ, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক জমা, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রাপ্য হিসাব, নোটস রিসিভেবল, প্রাপ্য নোট, এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুদ, প্রিপেড এক্সপেন্সেস, অগ্রিম খরচ, রেভিনিউ রিসিভেবল, প্রাপ্য আয়, অ্যান্ড শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, স্বল্পমেয়াদী বিনিয়োগ। এগুলো হচ্ছে আমাদের
কারেন্ট অ্যাসেটস বা চলতি সম্পদ। এখন আমরা দেখে নেব কারেন্ট লায়াবিলিটিস গুলো। প্রথমেই অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ প্রদেয় হিসাব, নোটস পেয়েবল প্রদেয় নোট, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত, এক্সপেন্সেস পেয়েবল বকেয়া খরচ বা প্রদেয় খরচ, আনআর্নড রেভিনিউ অনুপার্জিত আয় বা অগ্রিমপ্রাপ্ত আয়, শর্ট টার্ম লোন স্বল্পমেয়াদী ঋণ, প্রপোজ ডিভিডেন্ড প্রস্তাবিত লভ্যাংশ, ইনকাম ট্যাক্স প্রভিশন আয়কর সঞ্চিতি অ্যান্ড আনক্লেমড ডিভিডেন্ড অর্থাৎ অদাবিকৃত লভ্যাংশ। এগুলো হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়। এখন আমরা দেখে নেব কারেন্ট রেশিওর আদর্শ মান। কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 2:1 অর্থাৎ 2:1। এর মানে হচ্ছে 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2 টাকা চলতি সম্পদ থাকতেই হবে। আমি আবারও বলছি, কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 2:1, তার মানে 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2 টাকা চলতি সম্পদ থাকতে হবে। যখন আমরা কোনো সিদ্ধান্ত দেব বা মন্তব্য করব তখন কিন্তু আমাদের এই আদর্শ মানটা লাগবে, অর্থাৎ আমরা এই আদর্শ মানের ভিত্তিতে কোনো মন্তব্য আমরা দিব। এখন আমরা পরের রেশিওটি দেখে নিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে কুইক বা লিকুইড বা অ্যাসিড টেস্ট রেশিও, অর্থাৎ দ্রুত তরল বা অগ্নি পরীক্ষা অনুপাত, এবং এটার সূত্র হচ্ছে কুইক অ্যাসেটস বাই কুইক লায়াবিলিটিস অর্থাৎ তরল সম্পদ বাই তরল দায়। এই রেশিওটা বের করার আরেকটা সূত্র হচ্ছে কুইক অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস। আমরা যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানে কুইক অ্যাসেটস কিভাবে বের করব? কারেন্ট অ্যাসেট থেকে এন্ডিং ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স বাদ দিয়ে দেব, অর্থাৎ কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ থেকে আমাদের সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে আমরা কুইক অ্যাসেটস বা তরল সম্পদ পেয়ে যাব। আর কুইক লায়াবিলিটিস বের করব কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিয়ে। এখন যদি আমাদের সুপার কুইক রেশিও বের করতে বলে তাহলে আমাদের ফর্মুলাটা হবে ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ বাই কারেন্ট লায়াবিলিটিস। আমি আবারও বলছি, যখন সুপার কুইক রেশিও বের করতে বলবে তখন কিন্তু ফর্মুলাটা হবে ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ বাই কারেন্ট লায়াবিলিটিস। এখন আমরা দেখে নেব কুইক রেশিওর আদর্শ মান। কুইক লিকুইড বা অ্যাসিড টেস্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ 1 টাকা তরল দায়ের বিপরীতে 1 টাকা তরল সম্পদ থাকতে হবে। আমরা পরের রেশিওতে চলে যাই। পরের রেশিওটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা চলতি মূলধন অনুপাত, এবং এর ফর্মুলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বাই কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ চলতি মূলধন বাই চলতি দায়। এই রেশিওটা বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস বাই কারেন্ট লায়াবিলিটিস। এখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের পরিবর্তে কি লিখেছি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আমরা বুঝতে পারছি যে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বা কি চলতি মূলধন পাওয়া যাবে। এখন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর আদর্শ মানটা দেখে নেব। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর আদর্শ মানও কি 1:1, যেটা আমাদের কুইক রেশিওর মতোই। সেভাবেই আমরা কি করব? আদর্শ মানটা অ্যাপ্লাই করব। মোটামুটি এই তিনটা হচ্ছে আমাদের লিকুইডিটি রেশিওর প্রধান যে রেশিও গুলো। আরো দুটো রেশিও আছে, সেগুলো আমাদের প্রয়োগটা অনেকটা কম বলে আমরা যদি প্রয়োজনে পরে আলোচনা করব। এখন আমরা লিকুইডিটি রেশিওর একটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রবলেমটা দেখে নিচ্ছি। দ্য ব্যালেন্স শিট অফ রাজা লিমিটেড ইজ অ্যাজ ফলোজ, অর্থাৎ রাজা লিমিটেড একটা ব্যালেন্স শিট নিচে দেওয়া আছে, এখানে লায়াবিলিটি আছে, এখানে অ্যাসেটস আছে। আমাদের কি বের করতে বলেছে আমরা একটু দেখে নেব। You are required to calculate number 1 current ratio, number 2 acid test ratio, and number 3 working capital ratio। অর্থাৎ আমাদের এই রাজা লিমিটেডের ব্যালেন্স শিট থেকে আমাদের এই তিনটা অনুপাত বের করতে বলেছে। এখন আমরা এই তিনটা অনুপাত বের করব। প্রথমে কারেন্ট রেশিও বা চলতি অনুপাত। আমরা জানি কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস। এখন আমরা এই কারেন্ট অ্যাসেটস গুলো আমরা বের করে নেব। আমরা দেখে নেব যে ব্যালেন্স শিটে কি কি কারেন্ট অ্যাসেট রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেটস আছে অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরিজ, মার্কেটেবল সিকিউরিটিজ, প্রিপেড এক্সপেন্স এবং ক্যাশ ইন হ্যান্ড। এই পাঁচটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস। আমরা এখন কি করব? এই
প্রতিটা আইটেম অনুযায়ী যে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে সেটা আমরা বসিয়ে আমরা কি টোটাল কারেন্ট অ্যাসেট বের করব। এবং তখন আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস হবে 2,10,000 টাকা। অর্থাৎ আমরা প্রতিটা আইটেমে ইন্ডিভিজুয়াল যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট আমরা যোগ করে দেব, যোগ করে আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস 2,10,000 টাকা বের করব। এখন আমরা কারেন্ট লায়াবিলিটিস গুলো বের করব। আমরা দেখে নেব আমাদের কি কি কারেন্ট লায়াবিলিটিস রয়েছে। আমরা লায়াবিলিটিস পাশে দেখব অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, স্যালারিজ পেয়েবল এবং ইনকাম ট্যাক্স পেয়েবল। এই চারটি হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। এখন আমরা এই চারটা আইটেমের যে টাকার অ্যামাউন্টটা আছে সেটা আমরা যোগ করে আমরা টোটাল কারেন্ট লায়াবিলিটিস বের করব এবং সেটা হবে কি 90,000 অর্থাৎ 90,000 টাকা। প্রতিটা আইটেমের ইন্ডিভিজুয়াল টাকাটা আমরা যোগ করে দেব, যোগ করে আমরা টোটাল কারেন্ট লায়াবিলিটিস পাবো কত 90,000 টাকা। এখন আমরা কারেন্ট অ্যাসেটস 2,10,000 টাকাকে আমরা কারেন্ট লায়াবিলিটিস 90,000 দিয়ে কি করবো এখানে ভাগ করে দেব। ভাগ করলে আমরা যে ফিগারটা পাবো সেটা হচ্ছে 2.33। আমি আবারও বলছি, টোটাল কারেন্ট অ্যাসেটস 2,10,000 টাকাকে টোটাল কারেন্ট লায়াবিলিটি 90,000 দিয়ে ভাগ করলে আমরা যে ফিগারটা পাবো সেটা হচ্ছে 2.33। এখন এই ফিগারটার পাশে আমরা রেশিও 1 লিখে দেব বা অনুপাত 1 লিখে দেব। তার কারণ হচ্ছে আমরা যে ফিগারটা পেয়েছি সেটা 1 টাকার বিপরীতে, সেজন্য আমরা যখন কোন ফিগার পাবো সেটা পাশে আমরা তখন রেশিও 1 লিখে দেব। যদিও আমাদের রেশিও 1টা বের হবে না, সেটা আমরা কি করব, যে ফিগারটা আমরা পাবো সেটা পাশে রেশিও 1 লিখে দেব। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন দ্বিতীয় রেশিওতে চলে যাই। দ্বিতীয়তে বলেছিল অ্যাসিড টেস্ট রেশিও অর্থাৎ অগ্নি পরীক্ষা অনুপাত, এবং সেটা ফর্মুলাটা আমরা লিখে নিয়েছি কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরিজ মাইনাস প্রিপেড এক্সপেন্সেস বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এখন আমরা সেই আইটেম অনুযায়ী আমাদের টাকার ফিগারগুলো আমরা বসিয়ে দেব। আমাদের কারেন্ট অ্যাসেটস ছিল 2,10,000 টাকা, ইনভেন্টরিজ ছিল 60,000 টাকা, প্রিপেড এক্সপেন্স ছিল 10,000 টাকা, আমাদের কারেন্ট লায়াবিলিটিস ছিল টোটাল 90,000 টাকা এবং ব্যাংক ওভারড্রাফট ছিল 20,000 টাকা। আমরা এই ক্যালকুলেশন করে আমরা যে ফিগারটা পাবো সেটা হচ্ছে 2, অর্থাৎ 1,40,000 টাকাকে আমরা যখন 70,000 টাকা দিয়ে ভাগ করব তখন আমরা এই 2 পাবো এবং পাশে আমরা অনুপাত 1 লিখে দেব। এই হচ্ছে আমাদের অ্যাসিড টেস্ট রেশিও। এখানে একটা বিষয় লক্ষণীয় যে কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেওয়া বা না দেওয়া নিয়ে কিছুটা কনফিউশন আছে। এখন আমরা সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করব। আইনত বা লিগ্যালি ব্যাংক ওভারড্রাফট চাহিদা মাত্র পরিশোধ করতে হয়। আমি আবারও বলছি, লিগ্যালি ব্যাংক ওভারড্রাফট চাহিদা মাত্র পরিশোধ করতে হয়। সেই হিসাবে ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটি থেকে আমরা বাদ দেব না, কারণ তখন ব্যাংক ওভারড্রাফট নিজে একটা কারেন্ট লায়াবিলিটি। কিন্তু বাস্তবে ব্যাংক ওভারড্রাফট একটি মেয়াদি ঋণ বা টার্ম লোন হিসেবে বিবেচনা করা হয়। আমি আবারও বলছি, কিন্তু বাস্তবে ব্যাংক ওভারড্রাফটকে একটা মেয়াদি ঋণ বা টার্ম লোন হিসেবে বিবেচনা করা হয়, যার কারণে এই ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটি থেকে বাদ দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি করব? প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, অর্থাৎ প্রশ্নে যদি কোনো কিছু স্পষ্ট করে বলা না থাকে, তাহলে আমরা যে কোনো একটা অনুসরণ করলেই হবে। অর্থাৎ আমাদের ব্যাংক ওভারড্রাফট বাদ দিলেও হবে, ব্যাংক ওভারড্রাফট বাদ না দিলেও হবে। যেভাবে আমরা করি না কেন আমাদের অঙ্ক কিন্তু কারেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরের রেশিওতে চলে যাই। আমাদের তৃতীয় নম্বর রেশিও ছিল ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা চলতি মূলধন অনুপাত, এবং সেটার ফর্মুলাটা আমরা লিখে নিলাম কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস বাই কারেন্ট লায়াবিলিটিস। আমরা সেই অনুযায়ী আমরা টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেব। আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 2,10,000 টাকা, কারেন্ট লায়াবিলিটি ছিল 90,000 এবং নিচে কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 90,000 টাকা। এখন আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে 1.33, তারপর পাশে অনুপাত আমরা 1 লিখে দেব। এই হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। মোটামুটি এই প্রধান তিনটা লিকুইডিটি রেশিও সম্পর্কে আমরা আলোচনা করলাম আজ, এবং একটা প্রবলেম সলভ করলাম। আমরা আগামী ক্লাসে আমরা আরো একটা রেশিও নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।